উঠে দাঁড়াও বাবা, যখন এদের সামর্থ্যই নেই তাহলে এখানে বিয়ে করে লাভ কি? আমাদের এতটুকু দাবি পর্যন্ত পূরণ করতে পারলো না, আমরা আমাদের ছেলের বিয়ে এখানে দেব না। না বাবা না, শুনুন, চল। আমরা এখন সমধিজি, চিন্তা করবেন না, আপনার যা চাওয়া সব পূরণ করব, কিন্তু বিয়েটা ভেঙে দেবেন না। আঙ্কেলজি, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই, আর পণ হিসাবে আমার কিছুই লাগবে না। আপনি এই বারাত ফিরিয়ে দিন, আমি রচনাকে বিয়ে করে নেব। আপনি এদের সামনে হাতজোড় করছেন কেন? এরা তো পণলোভী, এদের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া উচিতই নয়। ধী কেমন মানুষদের। একটি বাড়িতে বিয়ের মণ্ডপে যখন বর বসেছিল, হঠাৎ বরের বাবা এসে তার হাত ধরে টেনে তুলে নিলেন। তিনি বললেন, এই বিয়ে হবে না। এটা দেখে কনের বাড়ির লোকজন হাত জোড় করে অনুরোধ করতে লাগল, আপনার যত হিসাব নিকাশ আছে পরে মিটিয়ে দেব, কিন্তু এখন বিয়েটা ভাঙবেন না। কিন্তু বরের বাবা কিছুতেই মানলেন না। তিনি ছেলেকে মণ্ডপ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন। কনের বাবা তার সামনে হাত জোড় করে মিনতি করছেন, কাকুতি মিনতি করছেন, কিন্তু তিনি মানতে রাজি নন। ঠিক তখনই বিয়ের মধ্যে উপস্থিত আরেকজন যুবক, যে ছিল মেয়েটির দুলাভাইয়ের ছোট ভাই, হঠাৎ এগিয়ে এসে নিজের বড় ভাইয়ের শ্বশুরকে বলল, আপনি এদের সামনে হাত জোড় করছেন কেন? এরা তো পণলোভী, এদের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া উচিতই নয়। ধী কেমন মানুষদের। এই কথা শুনে কনের বাবা তার সামনেও হাত জোড় করে বললেন, বাবা, ব্যাপারটা সামলাতে দাও, নষ্ট করার চেষ্টা করো না। কিন্তু তখন ছেলেটি বলল, যদি এমনই কথা হয় তাহলে আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিয়ে দিন, আমি ওকে বিয়ে করতে রাজি। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। তবে কনের বাবার এই প্রস্তাব মেনে নিতে আপত্তি হল না, আর তারপর তিনি নিজের মেয়ের বিয়ে সেই ছেলের সঙ্গেই দিয়ে দিলেন। বিয়ে হওয়ার পর ছেলেটি তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে গেল। মেয়ের বিদায় হয়ে যখন সেখানে পৌঁছল, তখন তার মা দেখে যে ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, তিনি পুরোপুরি অবাক হয়ে গেলেন। কি এমন ঘটেছিল যার কারণে সবকিছু এভাবে হয়ে গেল? কে ছিল সেই ছেলে, আর কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ? পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ধরনের আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে মায়া টেল বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি ছোট গ্রামে এক ছেলে থাকত যার নাম ছিল কৌশল। কৌশল দেখতে খুবই সুদর্শন ছিল, আর তার শরীরের গঠনও ছিল বেশ ভালো। কৌশলের এক বড় ভাই ছিল, যার বিয়ে হয়ে গিয়েছিল। কৌশল তার ভাই ভাবি এবং মা বাবার সঙ্গে খুব ভালোভাবে সংসার করত। সে ছিল খুবই ভদ্র, মার্জিত এবং বিচক্ষণ মানুষ। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব বেশি ভাবনা চিন্তা করত না। সে নিজের ভাবির সঙ্গে খুব ভালো ব্যবহার করত, আর নিজের জীবনটা আলাদা এক ছন্দে কাটাত। ধীরে ধীরে সময় কেটে গেল। কৌশল যখন বিয়ের উপযুক্ত হয়ে উঠল, তখন তার বাড়ির লোকেরা তাকে বিয়ে করতে বলতে লাগল। বলতো, বাবা, এবার বিয়ে করে ফেলো। কিন্তু কৌশল স্বামী স্ত্রীর জীবনের ঝগড়াঝাঁটি দেখে নিজের ভাই ভাবির জীবন থেকে অনেক কিছু শিখে ফেলেছিল। তাই সে বিয়ের কথা স্পষ্টভাবে অস্বীকার করে বলতো, বিয়ে মানেই তো মা বাবা, ঝামেলা আর সর্বনাশ। আমি এই সর্বনাশ করব না। মা বাবা বারবার বোঝাতেন, কিন্তু সে সোজাসুজি না বলে দিত। যদিও তাদের সংসারে টাকার অভাব ছিল না, খুব ধনী না হলেও মধ্যবিত্তের চেয়ে একটু ভালো অবস্থায় ছিল, আর স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাচ্ছিল। এভাবেই কৌশল জীবন কাটাচ্ছিল। এরই মধ্যে তার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে ছোট শালির বিয়ে ঠিক হল প্রকাশ নামের এক ছেলের সঙ্গে। প্রকাশ ছিল অন্য গ্রামের বাসিন্দা। বিয়ের কথা পাকাপাকি হওয়ার সময় কৌশলের বড় ভাইকেও ডাকা হয়। তার সামনে সব কথাবার্তা ঠিক হয়, কিভাবে বিয়ে হবে, কত পণ দেওয়া হবে, সব। তারপর উভয় পক্ষ প্রস্তুতি নিতে শুরু করে। ছোট শালির নাম ছিল রচনা। রচনার বিয়ে সেই ছেলের সঙ্গে ঠিক হয়ে যায়। ধীরে ধীরে বিয়ের দিন ঘনিয়ে আসে। অবশেষে বিয়ের দিন এলো। সেদিন কৌশলও ভালোভাবে সাজগোজ করে নিজের ভাইয়ের শ্বশুরবাড়ি যায়, কারণ পুরো পরিবারকেই সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু মা বাড়িতেই থেকে গিয়েছিলেন। তিনি ছিলেন নিরক্ষর, বলেছিলেন, না বাবা, আমি যাব না, তোমরা যাও। তাই বৌমাও চলে গেল, বাবা ছেলেরাও গেল, আর বাড়িতে শুধু মা একা রইলেন। মা বাড়িতে থাকলেন, আর ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। এদিকে বিয়ের অনুষ্ঠান এগোতে লাগল। প্রথমে বরযাত্রা এলো, তারপর ধীরে ধীরে বর পৌঁছে গেল সাত ফেরার আসরে। প্রথমে বর বসেছিল, তারপর কনের আসার কথা। এদিকে ঘরের ভেতরে কনে সাজছিল। চারদিকে নানা আলোচনা চলছিল।
কনের বান্ধবীরা বরকে দেখে মজা করে বলছিল, আরে এর তো এটা সমস্যা ওটা সমস্যা। এসব শুনে আরে রচনা এর তো হেসে এটা বলল, সমস্যা, কোনো ব্যাপার ওটা না, সমস্যা। যেমনই হোক কোনো এখন তো ব্যাপার বিয়ে না, এর সঙ্গেই যেমনই হবে। হোক এখন তো বারাত বিয়ে চলে এর এসছে, সঙ্গেই হবে। এখন আর বিয়ে বারাত থামতে পারে চলে না। এসেছে, এখন আর এরপর বিয়ে ধীরে থামতে ধীরে পারে এমন না। একটা সময় এলো যখন বিয়ের আনন্দময় পরিবেশে হঠাৎ এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। কনের বাবাকে ডেকে পাঠালো বরের বাবা। ডেকে বলল, দেখুন, আমাদের ১.৫ লাখ টাকা নগদ লাগবে, সঙ্গে একটা সোনার আংটিও চাই। এগুলোর ব্যবস্থা করুন, তারপর বিয়ের কাজ এগোবে। কথা শুনে কনের বাবা অবাক হয়ে বললেন, আপনি এমন কথা বলছেন কেন? এত টাকা তো আমাদের কাছে নেই। কারণ কোনো বাবা যখন মেয়ের বিয়ে দেয় তখন নিজের সামর্থ্যের চেয়েও বেশি খরচ করার চেষ্টা করে, যাতে কোনো ত্রুটি না থাকে, নইলে সমাজে অপমান হবে। তাই কনের বাবা বললেন, দেখুন সমধিজি, এই মুহূর্তে এত টাকা আমার কাছে নেই, কিন্তু যদি এটাই আপনার শর্ত হয় তাহলে আমি পরে এই টাকা দিয়ে দেব। কিন্তু বরের বাবা কিছুতেই মানলেন না। হঠাৎ উঠে সোজা ৭ ফেরার আসরে চলে গেলেন। নিজের ছেলের হাত ধরে টেনে তুলে বললেন, উঠে দাঁড়াও বাবা, যখন এদের সামর্থ্যই নেই তাহলে এখানে বিয়ে করে লাভ কি? আমাদের এটুকু দাবি পর্যন্ত পূরণ করতে পারল না। আমরা আমাদের ছেলের বিয়ে এখানে দেব না। কথা বলে বরের বাবা ছেলের হাত ধরে তাকে টেনে তুলে নিলেন। এই দৃশ্য দেখে কনের বাবার চোখে জল চলে এলো। তিনি হাত জোর করে মিনতি করতে লাগলেন, সমধিজি, চিন্তা করবেন না, আপনার যা চাওয়া সব পূরণ করব, কিন্তু বিয়েটা ভেঙে দেবেন না। সারা জীবনের সঞ্চয় আমি মেয়ের বিয়েতে খরচ করেছি। এই বিয়ে ভেঙে গেলে চারদিকে বদনাম হয়ে যাবে। দয়া করে আমার সঙ্গে এমন অবিচার করবেন না। কিন্তু বরের বাবা একটুও মানলেন না। এই খবর রচনার কাছেও পৌঁছে গেল। তার চোখেও জল চলে এলো। আর কনের বাবা ছিলেন খুবই গরিব মানুষ, তাই অতিথিদের মধ্যে বিষয়টা ছড়িয়ে পড়লেও কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। আসলে ১.৫ লাখ টাকা আর একটা সোনার আংটি এমন বড় অঙ্কও নয়। বিয়েতে তো অনেক লোক এসেছিল, চাইলে কেউ না কেউ দায়িত্ব নিতে পারত, কিন্তু কেউ নিল না। এদিকে বরের বাবা অনড়। একদিকে বাবার চোখে জল, অন্যদিকে মেয়ের চোখে জল। আর সেই বিয়েতেই উপস্থিত ছিল কৌশল। সবকিছু দেখে তার খুব খারাপ লাগল। সে ভাবল, একদিকে মেয়ে দিচ্ছে, তার উপর আবার পণও দিতে হবে, না দিলে বিয়ে ভেঙে দেবে। সে ছেলের বাড়ির লোকদের বোঝানোর চেষ্টা করল, কিন্তু তারা স্পষ্ট বলে দিল, এতই যদি তোর কষ্ট হয় তুই দিয়ে দে টাকা, এখনই বিয়ে করে নেব, কোনো অসুবিধা নেই। ঠিক তখন কৌশল এমন একটা কথা বলে ফেলল, যা শুনে কনের বাবা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কৌশল এগিয়ে গিয়ে বলল, আঙ্কেলজি, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই, আর পণ হিসাবে আমার কিছুই লাগবে না। আপনি এই বারাত ফিরিয়ে দিন, আমি রচনাকে বিয়ে করে নেব। এই কথা শুনে কনের বাবা অবাক হয়ে গেলেন, কারণ তিনি আগেই একবার ইঙ্গিত দিয়েছিলেন, যদি কৌশল তার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আত্মীয়তার মধ্যেই বিয়ে হয়ে যাবে। কিন্তু সেদিন ওদিক থেকে উত্তর এসেছিল, কৌশল স্পষ্টভাবে বিয়ে করতে রাজি নয়। আর আজ সেই কৌশল নিজে থেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। এরপর কনের বাবা এই বিয়েতে রাজি হয়ে যান, আর রচনার কাছেও যখন বিষয়টা জানানো হয় সেও রাজি হয়ে যায়, কারণ সে বুঝেছিল ছেলেটি অর্থাৎ কৌশল পণ ছাড়া বিয়ে করতে প্রস্তুত, আর এটি পরিচিত আত্মীয়তার সম্পর্কও বটে। তাই সবাই কৌশলের আচরণ ও স্বভাব ভালোভাবে জানত। সবাই আনন্দের সঙ্গে রচনার বিয়ে কৌশলের সঙ্গে দিতে রাজি হয়ে যায়, আর আগের বর ও তার বাবা শুধু দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেই থাকে। ফের আর সময় শুরু হলে কনের বাবা বলেন, এখন আর কি অপমান করিয়ে যাবেন, চলে যান। আপনাদের বরযাত্রীদের খাওয়ানো হয়েছে, এখন আপনারা ফিরে যেতে পারেন। আমরা আমাদের মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে দেব না। কথা বলে তিনি তাদের সেখান থেকে বিদায় করে দেন। বরযাত্রী খালি হাতে কনে ছাড়া ফিরে যায়। আর অন্যদিকে সেই বিয়েতে থাকা এক যুবক কৌশল রচনাকে সঙ্গে নিয়ে বিদায় হয়। রচনার বিয়ে কৌশলের সঙ্গে সম্পন্ন হয় এবং তারা বাড়ির পথে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা বাড়িতে পৌঁছায়।
তাদের গাড়ি আগে গিয়ে পৌঁছে যায়। কৌশল দরজায় কড়া নাড়ে। মা দরজা খুলতেই বলেন, বাবা, তুমি এসে গেছ। কিন্তু তখন কৌশল বলে, মা, আমি একা আসিনি, তোমার ঘরের নতুন বউকে নিয়ে এসেছি। এই কথা শুনে মা পুরোপুরি হতবাক হয়ে যান, কারণ তার কাছে কোনো ফোনও ছিল না, কারো সঙ্গে যোগাযোগও হয়নি। তিনি শুধু ভেবেছিলেন সবাই বিয়েতে গেছে, কাল ফিরবে। তিনি ভাবেন ছেলে হয়তো মজা করছে। কিন্তু তখন কৌশল গাড়ির দিকে ইশারা করে, যেখানে রচনা বইয়ের সাজে বসেছিল। দূর থেকে রচনাকে দেখেই মা একেবারে অবাক হয়ে যান। তিনি বলেন, বাবা, এটা কিভাবে হলো? এই মেয়েকে? তখন কৌশল পুরো ঘটনাটা খুলে বলে। এদিকে তার ভাই, ভাবি এবং বাবা সবাই সেখানে চলে আসে। সবকিছু শুনে ও বুঝে তারা বিস্মিত হয়ে যায়। সবশেষে মা ছেলের পিঠে হাত বুলিয়ে বলেন, বাবা, সাবাস, আজ তুমি আমার মাথা গর্বে উঁচু করে দিয়েছ। তোমার মতো ছেলে হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এরপর রচনাকে তার শাশুড়ি, অর্থাৎ এখনকার শাশুড়ি, খুব ভালোভাবে ঘরে নিয়ে আসেন। আশেপাশের প্রতিবেশীদেরও ডেকে আনা হয়। আর যখন পাড়ার লোকেরা জানতে পারে যে এই ছেলেটি, যে আগে বিয়ে করতে অস্বীকার করেছিল, সে এমনভাবে বিয়ে করে বউ ঘরে এনেছে, তারা সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সেই আগের বর নিজের বাড়িতে ফিরে যায়। এরপর আর কেউ তাকে নিজের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিতে আগ্রহ দেখায় না, কারণ যখন তার বাবা বরযাত্রী নিয়ে খালি হাতে ফিরে আসেন, তখন গ্রামে এই ধরনের ঘটনা হলে সাধারণত অনেক অপমান সহ্য করতে হয়। লোকজন নানা কথা বলতে শুরু করে, তাই সবাই চায় কোনোভাবে ঝামেলা এড়িয়ে বিয়েটা শেষ হোক। কিন্তু এই ঘটনার পর আর কেউই তাদের সঙ্গে সম্পর্ক করতে রাজি হয় না। বরযাত্রীদের মধ্যে যারা ছিল তারা আগেই গ্রামে গিয়ে ঘটনাটা জানিয়ে দেয়। ফলে খবর ছড়িয়ে পড়ে যে ছেলেপক্ষ দহেজ চেয়েছিল, আর না পাওয়ায় বিয়ে ভেঙে বরযাত্রী ফিরিয়ে আনা হয়েছে। ভাগ্য ভালো যে তাদের মারধর হয়নি, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের বদনাম হয়ে যায়। এদিকে রচনা তার নতুন সংসার শুরু করে। সব ধর্মীয় রীতিনীতি মেনে তাকে ঘরের বউ হিসাবে গ্রহণ করা হয়। ধীরে ধীরে সময় কেটে যায়। রচনা ও পরিবারের সবাই মিলে ঘরকে যেন স্বর্গের মতো সুন্দর করে তোলে। কৌশলও ধীরে ধীরে সংসার জীবনে অভ্যস্ত হয়ে যায়। সে তার স্ত্রীর যত্ন নিতে শুরু করে। পরে তাদের সন্তান হয়, আর সন্তানদের পেয়ে সে ভীষণ খুশি হয়ে যায়। তার মনে এক আলাদা অনুভূতি তৈরি হয়। সে বলে, মা বাবা, আমি আগে এই বিয়েকে খুব খারাপ ভাবতাম, কিন্তু বিয়ের পর জীবন আসলে সহজ হয়ে যায় যদি দুপক্ষই বুঝদার হয়। সে আরও মনে করত আগের সংসারের ঝগড়াঝাটি দেখে বিয়েকে কঠিন মনে হতো, কিন্তু এখন সে বুঝেছে সব ঝগড়ার আসলে কোনো স্থায়ী সমাধান নেই। এগুলো মূলত বোঝাপড়ার অভাব থেকে হয়। এখন তার সংসারে তেমন সমস্যা নেই। রচনা ছোটখাটো বিষয়েও বসে কথা বলে সমাধান করে। কোনো ভুল হলে সে শান্তভাবে বুঝিয়ে দেয়, আর কৌশল কোনো সিদ্ধান্ত নিলে রচনা চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস রাখে। এমনকি কৌশল যদি মজা করে বলে, রাত শেষ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তবুও রচনা হাসি মুখে তা মেনে নেয় না। কিন্তু তার বিশ্বাসে কোনো ঘাটতি হয় না। এভাবেই তাদের জীবন ধীরে ধীরে শান্তি, বোঝাপড়া আর ভালোবাসায় সুন্দরভাবে কাটতে থাকে। এই ঘটনার আরেকটা কারণ ছিল বন্ধুরা। রচনাও দেখেছিল যে কৌশল তার বাবার সম্মানকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিল। যদি সেদিন সে এই সিদ্ধান্ত না নিত, তাহলে তার বাবার ইজ্জত চারদিকে নষ্ট হয়ে যেত এবং তিনি কোথাও মুখ দেখাতে পারতেন না। এই কারণেই রচনা কৌশলকে খুব সম্মান করতে শুরু করে এবং পরিবারের সঙ্গে মিলেমিশে সংসার সামলাতে সবসময় সাহায্য করতে থাকে। সংসারে ছোটখাটো ভুল হলেও সে আগে থেকেই ক্ষমা চেয়ে নিত, আর এভাবেই তাদের ঘর ধীরে ধীরে এক স্বর্গের মতো হয়ে ওঠে। প্রায় 7 বছর কেটে যায় তাদের বিয়ের পর। 7 বছর পরে একদিন কৌশল ও রচনা একসঙ্গে রচনার বাপের বাড়ি যায়। সেখানে রচনার এক বান্ধবী আসে, যে একসময় বিয়ের সময় সেই ছেলেটা নিয়ে মজা করেছিল। ছেলেটা এমন তেমন বলে হাসাহাসি করেছিল। সে এসে বলে, ভালোই হয়েছে তুমি তার সঙ্গে বিয়ে করনি, ওই লোকটা কোনো ভালো মানুষই ছিল না। কথা শুনে রচনা জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? সে বলে, আসলে সেই ছেলেটা ভীষণ নেশাগ্রস্ত হয়ে গেছে।
প্রায়ই সে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়ায়। আমাদের গ্রামের এক বন্ধুর সাথে দেখা করতে এসে অনেকবার ঝগড়াও করেছে। তার আসল চরিত্র এখন সবাই জেনে গেছে। এই কথা শুনে রচনার খুব বেশি কিছু যায় আসে না। সে মনে করে এমন মানুষের সঙ্গে এমনটাই হওয়ার কথা ছিল। এরপর রচনা আবার নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কৌশল যখন এই বিষয়টা শোনে তখন সে আরও খোঁজখবর নিতে শুরু করে। পরে জানতে পারে যে ছেলেটার সঙ্গে রচনার আগে বিয়ে ঠিক হয়েছিল সে নিজের খারাপ আচরণ আর নেশার কারণে এখন সম্পূর্ণভাবে সমাজে বদনাম হয়ে গেছে। কেউ আর তাকে নিজের মেয়ের জন্যে বিয়ে দিতে চায় না। যদি কোনোভাবে টাকা পয়সার জোরে বাইরে থেকে বিয়েও হয় তবুও সেই মেয়েরা তার সঙ্গে থাকতে পারে না, কারণ সে নেশাগ্রস্ত অবস্থায় তাদের উপর অত্যাচার করে। এই কারণেই বহু বিয়ে ভেঙে যায় আর সমাজে তার বদনাম ছড়িয়ে পড়ে। তাই বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার নতুন গল্প নিয়ে দেখা হবে।